আমার মনে আছে আমি প্রথম যেদিন আইনজীবী হলাম, আইনজীবী হওয়ার পরে একটা সিনিয়রের কাছে গিয়ে যে সিনিয়র বললো এক কাজ করো, আমি আরেকটা কোর্টে শুনানি আছে, তুমি এক কাজ করো, তুমি এই কোর্টটাতে যাও, একটা জামিন শুনানি আছে, তুমি গিয়ে দাঁড়াবা, দাঁড়াইয়ে বলবে যে স্যার সিনিয়র অন্য কোর্টে আছে, এ কথাটা বলবা, পারবা কিনা? আমি বললাম স্যার আমি পারবো। পারবা কিনা এটা বলতে পারবা? আমি বলছি স্যার আমি পারবো। আমি গেলাম, একজন জুনিয়রও আছে, মুহুরি যে আইনজীবী না সেও আছে পাশে। কোর্ট দুইবার ডাকছে, আমি দুইবার সময় নিলাম, এর মধ্যে নথি শেষ, কোর্ট নেমে যাবে। এমন সময় কোর্ট বলল দেখেন আপনি শুনানি করলে করেন, না হলে আমি এটা নামঞ্জুর করে দিচ্ছি। আমি চিন্তা করলাম নামঞ্জুর তো এমনি হবে, তা আমি একটু শুনানি করি। পরে আমি কাগজটা একটু দেখলাম, মামলাটা কি দেখলাম, তো পলিটিক্যাল মামলা। তা আমরা তো বারোয়ারি বিতর্ক করছি না, তা দেখলাম যে লোকটার পদবি দেখলাম, লোকটা হচ্ছে একটা কেয়ারটেকার, একটা বাসার কেয়ারটেকার, মানে জামাতে করতো আর কি। তা আমি কাগজটা নিয়ে দাঁড়াই বলে, তো বিজ্ঞ আদালত, আজকে আমি যে ব্যক্তির জন্য দাঁড়িয়েছি এই ব্যক্তিকে বলা হয় যে হি ওয়াজ ইনভলভ ইন পলিটিক্স, বাট আমি বলছি হি ওয়াজ নট ইনভলভ ইন পলিটিক্স। বিগত আমরা জানি রাজনীতি যারা করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আজকে 15 বছর ধরে আমি একটা বাসার কেয়ারটেকার, যদি আমি রাজনীতি করতাম তাহলে আমি কেয়ারটেকার থাকতাম না, এই বাসার মালিকা হয়ে যেতাম। বিজ্ঞ আদালত, আমি প্রতি মাসে 7,000 টাকা বেতন পাই। আমার গ্রামে আমার মা আছে, মায়ের জন্য আমি প্রতি মাসে 5,000 টাকা পাঠাই, আর 2,000 টাকা আমি নিজে খরচ করি। আজকে 2 মাস ধরে আমি জেলে আছি, আমি জানি না আমার মা কি বেঁচে আছে নাকি মারা গেছে। বিজ্ঞ আদালত, আপনি যদি আমাকে জামিন দেন তাহলে আমি আমার মায়ের মুখে 2টা ভাত তুলে দিতে পারবো। এটা বলার পর কোর্ট একটু লড়ে সরে বসলো। কোর্ট বলেছে আচ্ছা গ্রেপ্তার হয়েছে কখন? আমি তো আর জানি না গ্রেপ্তার হয়েছে কখন। তা আমি পরে মুহুরি আমার পাশ থেকে বলে দিল 29 তারিখ গ্রেপ্তার হয়েছে। আমি যে বিজ্ঞ আদালত 29 তারিখ গ্রেপ্তার হয়েছে। জিয়ারু যে পুলিশে যেছে না স্যার 30 তারিখ গ্রেপ্তার হয়েছে। তা আমার কোর্ট বলে যে আপনি তো জানেন না কখন গ্রেপ্তার হয়েছে। আমি যে স্যার 29 তারিখ আমার গ্রেপ্তার করছে, কিন্তু 30 তারিখ আমাকে কোর্টে প্রডিউস করছে স্যার। আর কোর্ট বলতেছে হ্যাঁ এটা হইতে পারে, তখন তো গ্রেপ্তার আগে করতে পরে কোর্টে দিত। আমি তাৎক্ষণিক বললাম, বলার পর কয় পলিটিক্যাল মামলা, আপনি তো ভালো শুনানি করলেন, আপনাকে তো কোর্টে আগে কখনো দেখি নেই। আমি বললাম স্যার আমি আজকে আইনজীবী হয়েছি। আপনি আজকে আইনজীবী হয়েছেন? আচ্ছা জি স্যার আমি আজকে। আপনি আজকে আইনজীবী হয়েছেন? আচ্ছা জি স্যার আমি আজকে আইনজীবী হয়েছি। দেখেন পলিটিক্যাল মামলা তো জামিন দেওয়া নিষেধ আছে, তবে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য আমি জামিন দিয়ে দিলাম। এটা বলার পরে তো আমি তো নিজেকে ধরে রাখতে পারতেছি না, কি রে ভাই কি হইলো। এবার অন্য আইনজীবীরা দাঁড়াই গিয়ে আমাকে খুব করে ধরলো, আপনি তো খুব ভালো কথা বলেন আপনি। এই যে শুরু হলো, পরে আমি জামিনটা করানোর পরে সিনিয়র অন্য করে শুনানি করছে, আমি পিছনে দাঁড়াই বললাম যে উনি শুনানি অবস্থা বললাম স্যার জামিন হয়ে গেছে। মানে আমার আর ধৈর্য নাই যে ওনাকে শুনানি শেষ হওয়ার পরে বলবো, এই ধৈর্য আমার আর নাই। আমি বললাম স্যার জামিন তো হয়ে গেছে। কি জামিন হয়ে গেছে? উনি শুনানি হচ্ছে কি জামিন হয়ে গেছে? স্যার জামিন হয়ে গেছে, পলিটিক্যাল মামলা জামিন হয়ে গেছে। আর কোর্ট বললো কি হয়েছে লানেট? না স্যার আমার জুনিয়র আজকে আইনজীবী হয়েছে, আজকে একটা মামলা জামিন করে ফেলছে। কংগ্রেচুলেশন। পরে যাওয়ার পর উনি আমাকে 100 টাকা দিলেন, মানে জামিন করাইছি এই জন্য 100 টাকা। আমি লজ্জা আর নিচ্ছি না, কি বলে 100 টাকা নিব। তখন আমার সিনিয়ররা বললো এটা বরকত, নাও। তখন আমার কাছে মনে হয় না বরকত, কিন্তু এখন এই যে একটা শুনানি, এমনও শুনে আছে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকাও নিয়ে একটা শুনানিতে। এটা কেন বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি কথা বলো, তোমাদের যদি ভালো কথা বলতে পারো, তুমি যে প্রফেশনে যাবা, তুমি শিক্ষক হবা, মেহেদী ভাইয়ের মতো জনপ্রিয় শিক্ষক হতে পারবা। তুমি যদি দোকানদার হও, এই মুদি দোকানদার হও, ধরো তুমি কেউ, তোমার বাবা মুদি দোকান চালাইছে, তুমি পড়াশোনা শেষ করে মুদি দোকানে বসলা, তুমি এলাকার মধ্যে সেরা মুদি দোকানদার হবা, কারণ তুমি ইউ নো দ্য পালস অফ দ্য পিপল। ধরো কিছু দেখবা মুদি দোকানদার আছে খারুস, কেউ একজন গেছে, মানে সে অন্যকে মালামাল দিচ্ছে, তুমি কি বলছে ভাই মালামাল, আমার মালামালটা দেন, বলছে ভাই একটু দাঁড়ান, তুমি একটু পরে আবার 5 মিনিট 2 মিনিট পরে আবার বললাম, তখন বলে কে রে ভাই ধৈর্য না থাকলে অন্য দোকানে যান, ভাই আমি পারবো না যান। তুমি কি থাকবা এই দোকানে? তুমি যদি সন্দেহ করো যে ভাইয়া প্লিজ ভাই 2টা মিনিট একটু বসেন ভাইয়া, আমি ওনারটা শেষ করে আপনাকে দিচ্ছি, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, ঠান্ডা কিছু দিব ভাই, ঠান্ডা ভাই প্লিজ ফ্যানের নিচে বসেন। এই লোকটা 10 মিনিট ধরে বসে থাকবে, তারপরে এই লোকটা লজ্জায় যাবে না, এখান থেকে যাবে?
কেন? কেন বলো তো? কথা বলার দক্ষতা। এই জন্য তুমি যেখানে যাবা, আজকে মিজানুর রহমান আজহারি থেকে মেধা মননে অনেক বড় আলেম বাংলাদেশে আছে না? আছে। কয়জনে তারে চিনে? আজহারিকে কেন চিনে? কেন চিনে? বাকবিতার জন্য, তার চমৎকার বয়ানের জন্য। হি নো দ্য পালস অফ দ্য পিপল। মুক্তাদাল হাল, অবস্থার চাহিদার আলোকে কথা বলতে পারে। তুমি যদি অবস্থার চাহিদার আগে কথা বলতে পারো, তুমি যেটাতে যাবা তুমি সেরা হবা। এখানে কারা কারা আছো বিতার্কিক? বলো, বিতার্কিক কারা কারা আছো? হাত তোলো। 5-6 জন নাকি? বিতর্কিত না, বিতার্কিক। আচ্ছা নামাও। তো এই জন্য তোমরা যখন কথা বলবা তাকাবা কোথায়? যতই টিপাটিপি করো কোনো লাভ হবে না। পারবা তো? এটা পারবা তো? তারপরে তৃতীয় যোগ্যতা হচ্ছে, তোমরা যখন কথা বলবা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? বডি ল্যাঙ্গুয়েজ। তোমার এই যে অনেকে দেখবে ডায়াসে দাঁড়িয়ে বিপদে পড়ে যায়, হাতটা কোথায় রাখবে? কেউ এভাবে শুয়ে যায়, কেউ এভাবে এভাবে থাকে, হ্যাঁ, কেউ এভাবে ধরে শক্ত করে, নাকি? একজনে ভাইবে দিচ্ছে টেবিলের সাথে তার পা লাগছে, কাঁপতেছে। বাবা কাঁপো কেন? স্যার স্পর্শটা করে দেখেন। মানে স্পর্শ করার আগে কাঁপতেছে, স্পর্শ করলে কি হবে তার? তো এই জন্য তোমরা যখন কথা বলতে দাঁড়াবা, স্ট্রেস ডায়াসটা কিভাবে ব্যবহার করবা? এভাবে। আর যদি ডায়াস না থাকে তোমার হাতটা, অনেকে হাতটা কি করবে বলে, ইস আল্লাহ যদি হাতটা না রাখতো বা স্ক্রু সিস্টেম করতো তাহলে খুলে রাখতাম। একবার হাতটা এভাবে করে, আবার এভাবে করে, আবার কি যে করতে হবে, হাত কি একটা বিপদ। এই জন্য যখন ডায়াস থাকবে ডায়াসে এভাবে দাঁড়াবা, সোজা করে এভাবে হেলে দুলবা না। আবার যখন ডায়াস থাকবে না তখন হয়তো এভাবে দাঁড়াবা, নাহলে এভাবে দাঁড়াবা, নাহলে এভাবে অ্যাপ্রোচ রাখবা, এভাবে। বুঝছো কিনা? আবার অনেকে দেখবা যে এভাবে এভাবে করে লাফায়, ও হুজুরদের মতো দেখবে, অনেকে মাইক ছিঁড়ে ফেলে। না, তোমার কথার মধ্যে বজ্র কণ্ঠ। তুমি বলো বজ্র কণ্ঠ উড়া মারো, তাইলে হবে না। আমার মাকে আমি এত ভালোবাসি, ওরে বাবারে, মাইক যা আছে সব উড়ে গেছে। না, তুমি বলো আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি, তোমার অ্যাপ্রোচ থেকে বোঝা যাবে তুমি অনেক বেশি ভালোবাসো। বুঝতে পেরেছো? তারপরে সর্বশেষ হচ্ছে ভোকাল। ভোকালটা ইম্পর্টেন্ট। কোন ঢঙ্গে কোন সময় কোন কথা বলবা। কথা বলতে আইছো শোক সবাই, তুমি যদি দাঁড়িয়ে বলো আজকে আমাদের ভাই মৃত্যুবরণ করেছেন, আমরা জানাজায় আসছি, জানাজায় এসে আমরা দোয়া করব, কি বলেন ঠিক কিনা? হবে? আবার প্রতিবাদ সমাবেশে যাই যদি বলেন আজকে আজকে আমরা, তুমি দাঁড়াইছো হচ্ছে প্রতিবাদ করতে, দাঁড়াই বলছি আমরা অনেক ক্ষোভে আছি, আমরা খুব কষ্টে আছি। না, দেখবা বিটিভির মতো হইলে হবে না। বিটিভি দেখবা দুঃখের খবর সুখের খবর সব এক ঢঙ্গে বলে। আপনারা জানেন কিছুক্ষণ আগে আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন মিরহাজ সেঞ্চুরি করেছে, আমরা খুবই আনন্দিত। মনে হচ্ছে যেন তার মা মারা গেছে, নাকি? দুঃখের খবর সুখের খবর সব একরকম। আবার কিছু রেডিও আছে দুঃখের খবর ও স্টাইলে, হাই গাইস কিছুক্ষণ আগে মেহেদী হাসান মিরাজের মা মারা গিয়েছে, আমরা খুবই শোকাহত। কি রে ভাই, এই জন্য রেডিও ঢঙ্গও বলবা না, তোমরা এর ঢঙ্গও বলবা না। পারবা তো ইনশাল্লাহ? যেটা যে ঢঙ্গে বলবা সেটা সেটা পারবা ইনশাল্লাহ। তো সুতরাং তোমাদেরকে আমি আহ্বান জানাবো, তোমরা সবাই ভালো কথা বলতে পারবা, বিতর্কের সাথে থাকবা। মনে রাখবা এপিজে আবুল কালামের একটা কথা বলেছেন, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।